নতুন হুইল, এতে আছে লেবু আর জেসমিন, যা একসাথে ময়লা দূর করে, দেয় দীর্ঘস্থায়ী সুগন্ধ। চমৎকার! এতক্ষণ পর্যন্ত ফ্রেশ আছে। আমাদের নতুন শুরুর জন্য। হালিম ভাই, হালিম ভাই, বাচ্চা আছেন? হালিম ভাই, আরে মতিন ভাই, এত বড় মাছ নিয়ে আনতো বাড়িতে? ওই আলিম ভাই আজকে খবর পাঠাইলো সকালবেলা যে বাজার থেকে যত বড় মাছ আছে বড় মাছটা লয়ে আইতে, তাই বড় মাছ লয়ে আইছি। আচ্ছা আচ্ছা, আসলে হয়েছে কি মতিন ভাই, ওই আম্মা আম্মা অনেকদিন ধরে বড় মাছ খাইতে চায়। এর লাগে মনে হয় ভাই তোমারে কইছে বাজারে সবচেয়ে বড় মাছটা নিয়ে আইতে। আচ্ছা খারাপ, ভাইজানরে ডাকি। ভাইজান, ভাইজান, কিরে কি হয়েছে? টাকাটা কি শুরু? ভাইজান, এইটা তুমি কোনো কাম করছো? এত বড় একটা মাছ মতিন ভাইরে কইছো বাজার থেকে বাড়িতে নিয়ে আইতে। অবশ্যই খারাপ করো নাই, ভালোই করছো। আম্মা মাছটা দেখলে অনেক খুশি হইব। খারাপ, আম্মারে ডাকি। আম্মা, আম্মা, আর এদিকে আও, দেও। কি যে টাকাটা কি করতেছস কেন? হ্যাঁ আম্মা দেও, ভাইজান কত বড় একটা মাছ নিয়ে আইছে আমাকে লইগা। ওয়াল্লাহ, এত বড় মাছ নিয়েছ। আব্বা, এটা কোনো কাজ করছো, সেটা না আনলেও তো হইতো। হ্যাঁ না না মা, তোমরা ভুল বুঝতেছো। এই মাছটা আমি আমাদের বাড়ির জন্য আনি নাই। ওই আমি আর রিনা একটু আমাদের শ্বশুর বাড়ি যাইতেছিলাম, তাই রিনা শখ করছিল আর কি, ওর আব্বার জন্য বড় একটা কাতল মাছ নিয়ে যাইবো। তাই গতকালকে বাজার আমি কই আইছিলাম, যদি বড় কোনো কাতল মাছ পায় তাহলে যাতে আমার বাড়িতে পাঠাইয়া দেয়। ভাইজান, তুমি এত বড় একটা মাছ নিয়ে তোমার শ্বশুর বাড়িতে যাইবা? আচ্ছা ভাইজান, তুমি সত্যিকার একটা কথা কও তো, এই বাড়িতে তুমি কবে বড় মাছ আর বড় মুরগি আনছো? হ্যাঁ, আম্মা তো কয়দিন ধরে তোমার কাছে শোল মাছ খাইতে চাইতেছে। কই, আম্মার লাইগা তো তুমি কইতে দাও, আম্মার লাইগা তো তুমি একটা শোল মাছ আনো নাই। আর তুমি এখন বাবির কথায় বড় মাছ নিয়ে তুমি শ্বশুর বাড়িতে যাইবা? আরে তুই তো জানোস আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি একটা ভালো না। আর মা যখন শোল মাছের কথা কইছিল তখন আমার হাতে তেমন টাকা পয়সাও আসিল না। ওই গতকালকে একটা কাজ হয়েছে, সেটাতে কিছু টাকা পাইছি। আর তোর ভাবির সাথে আমি যেহেতু শ্বশুর বাড়ি যাইতাছি, শ্বশুর বাড়ি তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই না? তাই মাছটা নিয়ে যাইতাছি। ভাইজান, তোমার আমি যত দেখতাছি তত অবাক হইতাছি। আমার মাই যে তোমার কাছে মাছ খাইতে চাইলো, ওইটা বড় না। ভাবি তোমারে বড় মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যাইতে কইছে, ওইটাই তোমার কাছে মুখ্য হয়ে গেছে, ওইটাই তোমার কাছে বড় বিষয় হয়ে গেছে। আর কি কইলা তুমি? তোমার কাছে টাকা নাই? তোমার কাছে টাকা ঠিকই আছে, কিন্তু আমাকেও পিছে কোনো টাকা পয়সা ব্যয় করতে গেলে, খরচ করতে গেলে ওই হিসাবটা ভাবিরে ঠিকঠাক ভাবে দিতে হয়, এইটা কও। সেলিম, তুমি এমন ভাবে কথা কইতাছো যে এই বাড়িতে মাছই রান্না হয় না কেন? তোমার ভাই তো প্রতিদিনই মাছ মাংস সবই আনে। আমার আব্বা না একটু কাতল মাছ খাইতে চাইছে, এর লিগা তোমার ভাই ছোট্ট কাতল মাছ আনছে। এটার লিগা তুমি আমার এতটা কথা শুনাইলা? সত্যি কথা বলতে কি ভাবি, এই বাড়িতে আপনি আসার পর থেকে এই বাড়িতে বড় মাছ আর মুরগি আসার আগে ওইটা আপনার বাপের বাড়িতে গেছে। তাছাড়া আপনি তো আপনার বাপের বাড়ি ছাড়া তো কোনো কিছু চিন্তাই করতে পারেন না। আপনার সামনে খাড়ায় আপনার ছোট ভাই সামান্য একটা মাছের লিগা আমার এতগুলো কথা শুনাইলো? কেন লিগা? ছোট্ট একটা কাতল মাছের লিগা? আচ্ছা আমি ধরলাম আমার বাপ একটা মাছ খাইতে চাইছে, আপনি আনছেন, এটা কি আমার এত বড় অপরাধ হয়ে গেছে? বোমা, রাগ করো না। এই মাছ আমার বাপের বাড়িতে যাইবো না। এই মাছ আপনি আপনার মা আর বাইরে খাওয়ান, আমি যাবো না বাপের বাড়িতে। রিনা, রিনা, এ রিনা। সেলিম, এটা তুই কি করলি? সামান্য একটা মাছ নিয়ে এত বড় একটা ঝামেলা করলি। এই যে তোর ভাবি রাগ করে চলে গেল। আচ্ছা তোর যদি মাছ খাইতে মন চায় সেটা আমারে বলতি, বাজার থেকে তো গলে আমি বড় মাছ নিয়ে আসতাম। এসব ঝামেলা আমার আর ভাল লাগে না। বড় একটু বুঝাও আব্বা, যাও একটু বড়। কি কইলো? তোমার বলা কি কইলো? আমি ঝামেলা করি? আমি শুনো, তোমার এই মাছ, তোমার এই টাকার কেনা মাছ আমার আর আমার মার গলা দিয়ে চাইবো না। তোমার টাকার কেনা কোনো কিছু খাবো না। আমরা মা বলা না খাইয়া থাকবো। এই আর দরজার সামনে রাখ, মাছ রেখে দে। চলো চলো, ঘরে যাও, রাখ এদিকে রাখ। কি ব্যাপার, তুমি আইসে এখানে বসে পড়লা কেন? বৈশা পড়বো না তো কি ওই জায়গায় খাড়ায় খাড়ায় বাপের বাড়ির নামে বদনাম শুনো? এর আগে আপনার ছোট ভাই আমার যাতা শুনাইছে, কিন্তু আজকে ছোট্ট একটা মাছ নিয়ে কত কিছু কইলো না। আমি তোর মাইনা নিমু না। আর এসব বাদ দাও না,
সেলিম ছোট মানুষ, ও কি না কি বলছে, এটা তো ধরে বসে থেকে কোনো লাভ আছে? তুমি আমারে দেখো, আমি কখনো তোমার বাপের বাড়ি নিয়ে কিছু বলছি? আমি তো তোমার বাপের বাড়ি আর আমার নিজের বাড়ি এই দুইটার মধ্যে কোনো পার্থক্যই দেখি না। আপনি পার্থক্য দেখতে না পারলে কি হইব? এই যে আপনার মা আর ভাই মিলে তো দুই বাড়ির মধ্যে বিরাট বড় একটা পার্থক্য তৈরি করে ফেলাইছে। আমার বাপের বাড়ির এরা সহ্যই করতে পারে না। আমার বাপ মা একটু খোঁজ খবর নিলে মনে হয় গায়ে কাটা গায়ে লবণ ছিটাই দিছি আমি। আচ্ছা, মা কিন্তু তোমার এই বিষয় নিয়ে কোনো কিছু বলে নাই। সেলিমের কথায় তুমি কেন রাগ করতেছো? শোনো, রাগটা কমাও, এখন জলদি জলদি চলো। আব্বা কিন্তু তোমার আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমি যাবো বাপের বাড়িতে, কিন্তু এই মাছ যাইবো না। এইটুকু একটা মাছের লোভ যেহেতু এরা সহ্য করতে পারে না, সামলাইতে পারে নাই, এই মাছ এরাই খাইবো। এটা তুমি কেমন কথা কইলা রিনা? এত শখ করে এই মাছটা আমি বাজার থেকে আনাইছি আমার শ্বশুর বাড়ির জন্য। এখন যদি এই মাছ আমি শ্বশুর বাড়ি না নেই, তাহলে আমার মনটা কি শান্তি পাইবো? আর এত তো বাজার সদাই যে করছি, এগুলো যদি নিজের হাতে তাদের হাতে বুঝাই দিতে না পারি, তাহলে তো আমার নিজেরে খুব অপরাধী মনে হইব। না, এটা আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি শোনো এত করে কইতাছেন, আমি বাপের বাড়িতে যেতে রাজি হইতেছি, কিন্তু আজকের পর আপনার ভাই আর মা যদি আমার বাপের বাড়ি লইয়া কিছু কয়, এর বিচার করলাম আপনারই করতে হইব। আমি আমার বাপের বাড়ির সবাইরে ভালাই রেখা এই বাড়িতে দাসী বান্দির মতো পড়ে রইছি। এই সংসারের লিগে আমি কত কিছু করছি, আর এরা আমার বাপ মানে সহ্যই করতে পারে না, দেখতেই পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি মা আর সেলিমরে কইয়া দিন, তারা যাতে তোমার বাপের বাড়ি নিয়ে কিচ্ছু না কয়। হইছে? চলো, এখন দেরি হয়ে যাইতেছে, চলো। হ্যাঁ চলো না বাবা, আসো। আমা কি করো? এই তো আব্বা রাঁধতেছি রান্না তো করতেছো দেখছি, কি রান্না করতেছো? পুঁই শাক আর ডাল। উফ আম্মা, প্রতিদিন এইসব শাকসবজি দিয়ে আমার ভাত খাইতে একদম ভাল লাগে না। ও আব্বা, আজকে তো তোর ভাইজান বাজার করে দিয়ে যায় নাই, আজকে দিনটা একটু কষ্ট করে খায় নে। তোর ভাই যে বাজার করে নিয়ে আসবো, আনার সাথে সাথে একদম মাছ খুব স্বাদ করে আমি রান্না দিব কয়ে দিলাম। এটা কি কইতেছো তুমি আম্মা? ভাইজানের তো সবকিছু খেয়াল থাকে, আর খেয়াল থাকার পরে ভাইজান আমাগুলো বাজার সদাই কোনো কিছু না কইরা দিয়া একটা বড় মাছ কিনছে, কিনা মাছটা লইয়া টই টই করে শ্বশুর বাড়িতে চলে গেছে। তোমার আর আমার কথা তো কোনো কিছু চিন্তা করার সময় নাই তার কাছে। না না না, তোর ভাই তো জানে না, তোর ভাই যদি জানতো তো বাজার করে দিয়ে যেত না। শোনো আম্মা, তোমার পোলা সবকিছু মনে থাকে, খেয়ালও থাকে। ধরো যে খেয়ালও নাই, মনেও নাই, কিন্তু বাবির কি কোনো দায়িত্ব নাই? তার কি দায়িত্ব না যে ঘরের মধ্যে কি আছে না আছে এটা সম্পর্কে বাইরে অবগত করা, বাইরে জানানো? কি জানাইবো? বাবি তো এই বাড়িতে আসার পর থেকে কোনোদিন দেখলাম না, কোনোদিন শুনলাম না যে ওই বাইরে কইছে যে বাজার করো, ঘরের লেগে কোনো কিছু কেনাকাটা করো। আর বাবি তো সবসময় খালি তার বাপের বাড়িতে কি পাঠাইবো, কি করব, এগুলা নিয়ে সবসময় বাইরের লেগে কথা কয়। তোর আমি কইছি না যে এই বিষয়ে তুই একটা কথাও কবি না। তোর ভাই যদি ভালোবাসা তার শ্বশুর বাড়িতে কিছু দিয়ে থাকে, তা আমগো সমস্যা কি আব্বা? হ্যাঁ, তা ভাল লাগে বলেই দেয়, এইটা না কোনো কথা কবি না। আম্মা, তুমি না কোনো কিছু চোখে দেখো না, আর চোখে দেখলো কোনো কিছু বুঝার চেষ্টা করো না। ভাইজান কি আর ইচ্ছা কইরা তার শ্বশুর শাশুড়ে ভালোবাসে এগুলা কিনা দে? ভাবি জোর কইরা বাইরে দিয়া বাইরের টাকা দিয়ে কিনে আসে না, তারপরে বাপের বাড়িতে পাঠায়। আর বাপের যদি মিনিমাম একটু দায়িত্ববোধ থাকতো, দায়িত্ববান হইতো, তাহলে এই বাড়ি থেকে এত কিছু কিনা বাপের বাড়িতে যাওয়ার আগে অন্তত পক্ষে তোমার আর আমার কথা চিন্তা করতো। কি করবো চিন্তা? ওনার শুধু চিন্তা ভাইয়ের টাকা দিয়া জিনিসপত্র কিনা, বড় বড় মাছ কিনা, ভালো ভালো মুরগি কিনা, দেশি মুরগি কিনা, বাপের বাড়িতে কেমনে যাইতে পারবো? আমি তোর কইতেছি না বাবা, তুই এ বিষয়ে একটা কথাও কবি না। হ্যাঁ, তুই জানোস না এটা করে তোর ভাই রেগে যাবো। তোর ভাই আসুক, যা কওয়ার ভালো মন্দ আমি বুঝাই কম আব্বা। তুই দোহাই লাগে এই রে, তোর বাইরের লোকের কোনো কথা কইস না। হ্যাঁ আব্বা, এই যে রান্না হয়ে গেল, এই 10 মিনিটের মধ্যে আমি তোর খাবারটা দিয়ে দিতেছি। হ্যাঁ বাবা, দিনে রাইতে 24 ঘন্টায় বুঝাও, কটুক বুঝাইবা এটা আমার জানো হয়ে গেছে, সমস্যা নাই। যেদিন শুনবা যে ভাই শ্বশুর রে ভালোবাসা এই জায়গা সম্পত্তি সব, মানে আমাকে জায়গা সম্পত্তি সব লেখা দিয়েছে, ওই দিন বুঝবা যে বড় বলা কি কইছে আর ছোট বলা কি কইছে। আগে আমি দোকান থেকে খাই না। আমার খায় যান, রান্না শেষ তো আব্বা, খায় যান। আমার আর ভালো লাগে না। আম্মা, এইসব আপনি কি করছেন? এত আয়োজন কেন করতে গেলেন? জামাই বাবাজি কি যে কও না, এসব তো কিছু না। আর বাজার সদাই তো তুমিই করছো, আমার দায়িত্ব ছিলাম খালি রান্না করে দিছি। দুলা ভাই, আম্মা তো আরো অনেক কিছু রান্না করতে চাইছিল, কিন্তু বউ বই তো মানা করলো, এই জন্য এই অল্প আয়োজন।
আরে এত খাবার কি আমি খাইতে পারবো নাকি? এর কি কথা আমার বলছি, হ্যাঁ? এই বয়সে খাইতে পারবে না তো কি? তোমার কিন্তু সব খাইতে হবো, খাও। এই খারিস জামাই বাবা যে মাছের মাথাটা দাও। আচ্ছা দিতাছি। না না আম্মা, মাছের মাথাটা আমার দিয়েন না। এত বড় একটা মাছের মাথা, এটা কি আমি খাইতে পারবো? এটা আব্বার পেটে দেন, আব্বার দিতে কও তো। কি যে কন্যা, আব্বাই তো আমার আগেই কয়ে দিছে মাছের মাথা, মুরগির এই যে রানটা, ভালো ভালো পিসগুলি যেন আত্রে দেয়। খান। দুলা ভাই, আপনি কিন্তু এখনো পর্যন্ত এই বাড়ির একমাত্র জামাই। এই সুযোগ হাতছাড়া কইরেন না। যা যা খাইতে মন চায় পেট ভইরা খায় নেন। জামাই বাবা, তোমার একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম। কি কথা আব্বা, কোন না? না, বলতেছিলাম কি যে সালমা তো দেখতে দেখতে বড় হয়ে গেল, চারদিক থেকে ভালো ভালো সম্বন্ধ আসতেছে। তা আমি আর তোমার শাশুড়ি চিন্তা করেছিলাম যে বিয়েটা দিয়ে দিই, সবসময় তো ভালো ছেলে পাওয়া যায় না। এটা তো খুব ভালো কথা আব্বা, আপনি আর আম্মা মিল্লা সবকিছু ঠিকঠাক করেন। পরে এক সময় গিয়ে আমি আর রিনা ছেলের খোঁজ খবর নিয়ে আসলাম, বাদ বাকি সবকিছু ব্যবস্থা করলাম। কিন্তু জামাই সমস্যাটা হইল কি, সালমার যত জায়গায় বিয়ে গড়াইছে সবার না কিছু দাবি থাকে। কেউ চায় গয়নাগাটি, কেউ চায় টাকা পয়সা, কেউ চায় ঘর সাজায় দিতে। কিন্তু তোমার শ্বশুরের তো একবারে হাত খালি। আম্মা, তুমি কিন্তু আন্তম গোমাইয়া জামাইয়ের অপমান করতেছো। উনি থাকতে টাকা পয়সা নিয়ে তোমার আর আব্বারে চিন্তা করতে হইব? সালমার বিয়েতে যত টাকা খরচ হোক, যত জিনিসপত্র লাগুক, সব কিছু তুমি গোমাইয়া জামাই করবো। আপনি কিছু কর না কেন? কোন মানে হব কোনো সমস্যা নাই তো, যা কইছে তাই আমি সব ব্যবস্থা করে দিন। আমি জানতাম জামাই বাবাজি একটা না একটা ব্যবস্থা করবোই। গাড়ি লাগ বাবাজি না না না, কইছে যা দিছেন অনেক। তুই ল হ্যাঁ, সে বিছনা যাওয়ার সেরে নিয়ে আব্দুল মামা জরুরি কথা আছে, কথাটা এমনই কল লাগবে, তাড়াতাড়ি শুনেন। আচ্ছা কি কথা কও। সালমার বিয়ার দিন তারিখ তো ঠিক হয়ে গেছে। আপনি যে বিয়ে উপলক্ষে 2 লাখ টাকা দিতে চাইছিলেন, আপনি কালকে সকালে আব্বারে টাকাটা দিয়ে দেন। আমি টাকা দিমু কইছিলাম, কিন্তু 2 লাখ টাকা দিমু তো কই নাই। আর 2 লাখ টাকা তো 1-2 টাকা না, অনেক টাকা। এখন এতগুলা টাকা আমি কই পাবো? আরেকটা জিনিস খেয়াল করে দেখছো, আমার ছেলে মতো বড় হয়েছে, ওর বিয়ের শাদী করাই দেবো না। আর ওর লেগে যদি ঘরে একটা বউ আনতে যাই, তাহলে তো একটা নতুন ঘর বানাইতে হইব, সেটা তো টাকা লাগবে। কত বড় মুখ করে আব্বারে কইলাম যে সালমার বিয়ে উপলক্ষে আপনি 2 লাখ টাকা দিবেন, আর এখন কইতাছেন টাকা দিতে পারবেন না। আপনি না কদিন আগে পুকুরটা বেচলেন, ওই জায়গায় তো আপনি 2 লাখ টাকা পাইছেন। আপনি একটা কাজ করেন, ওই 2 লাখ টাকা আপনি সালমার বিয়েতে দিয়ে দেন। আর পূবে আপনার একটা জমি আছে না, ওইটা বন্ধক রেখা ওই টাকাটা ছেলেমেয়ে ঘর তুলতে দেন, তাইলে তো হয়ে যায়। কি কইতেছো তুমি? জমি বন্ধক দিয়ে দেবো? এটা কি ঠিক হইব? ঠিক করবো না কেন? এটা তো আপনারই জমি। আর এমন না যে বন্ধকের টাকাটা আপনি আমার বোনের বিয়াতে দিবেন, ওটা তো আপনি সেলিমের ঘর তুলতে দিবেন। আর পুকুর বেচার যে 2 লাখ টাকা, ওইটা আপনি সালমারে দিলেন। আবার যখন হাতে টাকা বসাইব, তখন বন্ধকের জমিটা ছুটাই ফেলাইবেন। এতে কেউ জানবো কেন? কেউ তো জানানোর কিছু নাই। কাউরে না জানে জমি বন্ধক দিয়ে দেবো? আচ্ছা তুমি আরেকটা বার ভাইবা দেখো না, দরকার পড়লে আমি আব্বার সাথে কথা বললাম। আব্বার লোক কত কি হবো? আপনি যদি 2 লাখ টাকা দিতেন, সালমা শ্বশুর বাড়ির লোকজন জানতো না টাকাটা আপনি দিচ্ছেন। শুধু সালমা শ্বশুর বাড়ির লোকজন, এলাকার পুরো লোকজন জানতো যে আপনি টাকাটা দিচ্ছেন। তখন আপনার মান সম্মান কই যেত? দিলেন তো আমগো বাড়িতে আমার ছোট কইরা। আচ্ছা আমি আজ পর্যন্ত কখনো তোমার কোনো জায়গায় ছোট করছি? ভবিষ্যতেও করুম না। টাকা তো কালকে সকালে ব্যাংকের থেকে টাকাটা তুইলা তোমার হাতে আমি আইনা দেবো। শোনো, আমার একটা অনুরোধ আছে, আমি যে তোমার টাকাটা দিতেছি, এই বিষয়টা যাতে আমগো বাড়ির কেউ না জানে। কেন জানলে কি হইব? আপনি আমগো বাড়িতে এই কয়টা টাকা দিছেন, এর আবার লুকায় রাখতে হইব? এই বাড়িটা কি আপনার নিজের বাড়ি না? এই বাড়ির জামাই হিসেবে আপনার কোনো দায়িত্ব নাই? বিষয়টা আমি তোমার এইভাবে বলি নাই, তুমি শুধু শুধু মন খারাপ করতেছো। এই কয়টা টাকার জন্য আমি এত লুকোচুরি করতে পারবো না। এই বাড়ির প্রতি আপনারও দায়িত্ব আছে। আর আপনার সংসারটা থেকে আমার লাভই কি? আপনি যদি আমার পরিবারে এইটুকু সাহায্য করতে না পারেন, আমি আমার বাপ্পার জন্য সব করতে পারি, আমি একাই করুম। তুমি কিন্তু এখন শুধু শুধু রাগ করতেছ। ঠিক আছে, তুমি মানুষের জানাতে চাও তো, তোমার যারে মন চায় তারেই জানো, আমার কোনো সমস্যা নাই। না, আমার কারোর কিচ্ছু জানানোর দরকার নাই। আপনি খালি আব্বার হাতে 2 লাখ টাকা দিয়ে দিন।
আমি চাই না আমার বোনের বিয়াতে কোনো ধরনের কমতি থাকুক। কইলাম তো কালকে সকালে টাকাটা আইনা দিতেছে। কি এখন খুশি? চলো এবার ঘুমায় পড়ি। নাইম তোর এই জায়গায় কয়টা টাটকা শাকসবজি আছে, আব্বা আমার আর এক সপ্তাহ বাজার করানো লাগবো না। শোন, এনে 2000 টাকা আছে, নিয়ে আলমারি দিবি, কবে যে শেষ হওয়ার আগেই দুলাভাই আবার পাঠাই দিব। যা সাবধানে যাইস। তাহলে ভাই আব্বা মানে কে তাড়াতাড়ি দিয়ে দিস, সাবধানে দেখে শুনে যাইস। রিনা, আমি তাহলে দোকানে গেলাম, আজকে এমনি দেরি হয়ে গেছে। আচ্ছা সাবধানে যান, তাড়াতাড়ি এসে পড়েন। ভাইজান, তুমি কি দোকানে যাইতেছ? হ্যাঁ দোকানে যাইতাছি। কেন, তোর কি কিছু লাগবো? কিছু লাগলে জলদি বল, আমার আবার দেরি হয়ে গেছে। রাইতে বাড়িতে ফেরার সময় নিয়ে আসুন। না, তেমন কিছু লাগবো না। ওই টাকা পয়সা নাই তো, পকেট খালি। 2000 টাকা দাও। সেলিম, তুমি দেখতেছো তোমার ভাই দোকানে যাইতেছে, এখন এর ডাক দিয়ে তোমার টাকা চাইতে হইব। আর ওই দিন না তোমার 1000 টাকা দিলাম, এর মধ্যে 1000 টাকা শেষও করে ফেলাইছো। আচ্ছা ভাবি, আপনি কেন মাঝখানে কথা কইতেছেন? টাকা কি আমি আপনার কাছে চাইছি? টাকা আমি আমার ভাইজানের কাছে চাইছি। আপনার কেন এত কথা বলতে হবে? এ তোরা কি শুরু করলি? আচ্ছা তোর টাকা লাগবো তো, রাইতে বাড়িতে ফিরে আমি তোরা টাকা দিয়া দিব মনে। এখন এটা লইয়া তোর ভাবি লোক আর কোনো তর্ক করিস না। দিয়ে দিবেন মানে? 2 দিন পর পর যদি হাত খরচা লেগে 2000 টাকা করে চায়, আপনি 2 দিন পর পর টাকা দিয়ে দিবেন? এমনি করে তো 2 দিন পর আপনি নিজেই ফকির হয়ে যাবেন, এমন করে টাকা পয়সা দিতে হবো না। শোনো ভাবি, আমি তোমার লগে কোনো কথা বাড়াইতে চাই না, কিন্তু তুমি আমার বারবার বাধ্য করো। তুমি যে একটু আগে তোমার বোনের লেগে 2000 টাকা পাঠাই দিলা, আমার তো কোনো সমস্যা হয় নাই। এখন আমি আমার লাইগা, আমার প্রয়োজন, আমি আমার ভাইয়ের কাছে টাকা চাইতেছি, ওইটা তোমার সমস্যা হইতাছে। ও আচ্ছা, আমার বোন রে কয়টা টাকা দিছি, এই জিদ্দে তুমি আম তোমার ভাইয়ের কাছে টাকা চাইতেছো? দেখছেন এই কয়টা টাকার লেগে ওবার কত কথা শুনাইতেছে। শোনো ভাবি, আমি তোমার কোনো কথা শুনাইতাছি না, আর তোমার লোক আমার এত কথা বলার ইচ্ছাও নাই। তুমি তো তোমার বোনরে প্রতি মাসে 2000 টাকা করে পাঠাও, ওই সময় কোনো কিছু হয় না। আর আমি এখন আমার ভাইয়ের কাছে টাকা চাইতে গেছি, তুমি বাদ হইয়া দাঁড়াইছো। আসলে আমি বুঝতাছি না, মানে এই সংসারটাকে আমার ভাই চালায় না তুমি চালাও? আপনি এখনো কিছু কইবেন না? আপনার সামনে খাবে আপনার ছোট ভাই আমার এতগুলি কথা শুনাইতেছে। কি আপনার শালিরে কয়টা টাকা দিছে এর লিগা? কিছু কইবেন না আপনি? এই সেলিম, তোরা কি এটা লইয়া এখন নিজেকে ভিতরে ঝামেলা শুরু করবি? তোর টাকা দরকার না? আমি তো কইলাম তোর রাইতে বাড়িতে এসে দিমু। আচ্ছা না, রাইতে না, টাকা লাগবে কইছিস না? ধর, এই 1000 টাকা এখনই রাখ, আর বাকি 1000 টাকা আমি দোকান থেকে এসে তোর রাইতে দিমু। তোর ভাবি লোক এই বিষয় নিয়ে একটা কথাও কবি না। ধরো টাকাটা ধরো। ভাইজান, আল্লাহর রাস্তা আমার মাফ করে দাও, তোমার কাছে টাকা চাইছিলাম, তোমার টাকা আমার লাগবো না। যদি সম্ভব হয় এই 1000 টাকা মানে ভাবির বোন, মানে তোমার শালি, তোমার শালিরে দাও, তাইলে দেখবা ভাবি অনেক খুশি হয়ে যাবো। মানে এখন যে খুশি, এর থেকে আরো ডাবল খুশি হয়ে যাবো। আর আমারই ভুল হয়েছে তোমার কাছে টাকা পয়সা চাইয়া। তুমি তো আর আমার ভাই নাই, তুমি এখন হয়ে গেছো তোমার শালির দুলা ভাই। থাকো তোমরা। সেলিম, সেলিম বেশি বাইরে গেছিস তাই না? মুখে যা আইতাছে সেটাই কইতাছস। দেখছেন ওর সাহসটা, দেখছেন ওর কত বড় সাহস, আপনার মুখের উপর কথা কয়ে গেল গা। আপনার কি উচিত ছিল জানেন? ওর গালের মধ্যে ঠাস করে ধরে থাপ্পড় বসানো। কিন্তু না, আপনি তো সেটা করবেন না, খালি চিল্লাইবেন আমার লগে। ভাল লাগে না আমার। হায়দার ভাই, বললাম ছোট মেয়ের নাকি বিয়ে শাদী ঠিক করে ফেলছেন? ঠিকই শুনছো। আরে পশ্চিম মোড়া আর মুন্সি আছে না, ওর পোলার সাথে বিয়ে ঠিক হয়েছে। যাক ভালো। ওই মাইয়ার বিয়াতে গয়নাগাটি জিনিসপত্র সবই দিতেছে। হুট করে এত টাকা পয়সা কই পাইলে? আমার বড় জামাই আছে না, বড় জামাই সব খরচ করতেছে। সে যখন শুনলো যে তার ছোট শালির বিয়া, অমনি 2 লাখ টাকা আমার হাতে ধরাই দিয়া সে কইল, আব্বা যে এনে যা লাগে খরচ করে, কোনো কমতি রাখবে না, যদি টাকা লাগে তাহলে আরো দিমু। আমার বড় জামাই হয়েছে রত্ন রত্ন, যে এনে যা খরচ হইতেছে সব বড় জামাই করতেছে। যাক ভালো। তো ওই আপনার বড় জামাই বাড়ির কাজ করতেছে, ওইখানেও তো অনেক টাকা পয়সা দিতেছে, আবার আপনার মায়ের বিয়েতেও টাকা পয়সা দিতেছে। বিরাট ঝামেলা না? না না, জানা লইব কেন? হ্যাঁ, আরে জামার যে পূর্ব মোড়ে একটা পুকুর ছিল, ওই পুকুরটা বেচা আমার 2 লাখ টাকা দিছে। আর পশ্চিম মোড়ে একটা জমি ছিল, সেই জমিটা বন্ধক রেখে সে বাড়িতে কাজ করছে। ভাগ্য, ভাগ্য হায়দার ভাই, ভাগ্য। এরকম জামাই সবার কপালে কিন্তু জোটে না। এই বিয়ে কইছ।
ওই একটা গায়ের সাবান দেন তো। এই সেলিম, এই তুমি তো আমাকে বাড়ির দিকে আবার পাই দাও না, হ্যাঁ? তোমারে দেই না কতদিন, আমাকে বাড়ির দিকে যাইতে পারো না? আরে মাঝে মাঝে তো জামাইয়ের সাথে আইতে পারো। না তালুই তেমন কিছু না, মানে আসলে হয়েছে কি তালুই, ওই আমার ভাই তো প্রতিদিনই আপনার বাড়িতে যায়। তাছাড়া দুই ভাই একই বাড়িতে বারবার গেলে বিষয়টা কেমন দেখা যায় না? তাই না? বিষয় কেমন যাবে? আরে তোমরা কি পর, হ্যাঁ? তোমরা তো আমাকে ছেলের মতোই, যখন খুশি তখন চলে আইবা। শোনো, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, 1 সপ্তাহ আগে কিন্তু চলে আইবা। ঠিক আছে তালুই, 1 সপ্তাহ আগে আমু। তাহলে তালুই আমি একটু যাই, বাড়িতে কাজ আছে আমার। হ্যাঁ যাও, কথা কথা মনে থাকে। আসুন না তালি, মনে থাকে জানো? উকলা পান আপন মনে করতে পারে না। এই সুবাস নিয়ে অঙ্গে সখী ঘুরবো তোমার সঙ্গে, রঙ্গে 2 ঠোঁট লাল করিব, খাইবো বাটার পান। বেনারসি শাড়িতে আইসো কন্যা বাড়িতে, গাড়িতে বসিয়া ছাড়বো হেব্বি বিটের গান। রিল বানাবো তোমায় নিয়ে, দিল বরাবর ছক্কা। কন্যা ঘুরাই চলো মনের হুইল, লাইফ পুরাই ঝাক্কাস। এত অস্থির মতো পাইছেনি করতেছস কেন? কি হইছে? ঘরে চল, খাওয়া দাওয়া কর, তারপরে ভাই বাজার থেকে আসলে তোর যা কথা থাকে তুই বসে বসে কইতে পারবি। চল ঘর চল। আমা, 1-2 বেলা না খাইলে মানুষ মরে না, না খাইলে কিছু হয় না। আমার ভাই আসুক, ভাইয়ের লোক আমি বোঝাপড়া কইরা এরপরে আমি খামো না কি করবো, ওইটা ওই সময় দেখা যাইবো। আমি তো বুঝলাম না সেলিম, তোমার ভাই আসবো এই জন্য তুমি উঠানে দাঁড়া অপেক্ষা করবা? আরে সে দোকানে গেছে, আসুক তারপরে তুমি কথা বইলো। কি এমন জরুরি কথা তোমার? ভাবি, তুমি যেমনে বইসা আছো এমনে বইসা থাকো, এত বন্ধরার দরকার নাই। মানে এমন বাপটা নিতেছো তুমি কিছু জানো না। ভাই এটা কি বেয়াদবের মতো কথা কইতেছস? ভাবির সাথে কিরকম করে কথা কয়? তুমি তো কোনো কিছু না জানি কথা কইতাছো, কারোর লোকে কোনো কথা না, ভাইয়ের লোকে কথা কইবা, ভাই জানাছো। কি রে সেলিম, কি হইছে? তুমি করে সিলাসিলি করতেছো? কি হইছে না হইছে ওটা তোমার জানার দরকার নাই। আমি যা চাইতে আইছি তা আমারে বুঝাইয়া দাও। ওই যে তুমি পুকুরের পুকুরটা বিক্রি করছো না, ওই পুকুর তো 2 লাখ টাকা বিক্রি করছো, আমার 1 লাখ টাকা দাও। তোরা 1 লাখ টাকা দিমু মানে? আর তুই হুট করে আমার কাছে টাকা চাইতেছস কেন? আব্বার রাইখা যাওয়া সম্পত্তির উপরে আমরা 2 ভাইয়ের সমান ভাগ, আর যেহেতু সমান ভাগ তাইলে তো আমি আমার ভাগে 1 লাখ টাকা পাই, আমার 1 লাখ টাকা বুঝাই দাও। আর শোনো আরেকটা কথা, তুমিও শুনে রাখো, এরপর থেকে জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্যের সবকিছু সমান ভাগ কিন্তু আমিও পামু, অর্ধেক। সেলিম, এটা তুই কি করতেছস? হ্যাঁ, তুই বড় ভাইয়ের কাছে এখনই টাকার ভাগ চাইতেছস? টাকা দিয়ে তুই কি করবি? টাকা দিয়ে আমি কি করবো না করবো এগুলো তো তোমার কাছে কইতে পারবো না। আমি আমার ভাগ কাউরে দেবো না, এর লাগে আমার ভাগ আমার লাগবে। তোর ভাগের টাকা তুই চাইতাছস সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোর যে ভাগের টাকা সেটা দিয়ে তো তোর ঘর উঠাইয়া দেওয়ার কথা, আর আমি সে টাকা দিয়ে তোর ঘরই উঠাইয়া দিব। ভাইজান, তোমার আমার ঘর কইরা দেওয়ার দরকার নাই, আমার টাকা আমারে বুঝাইয়া দাও, এরপর আমি এই টাকা দিয়ে কি করবো না করবো এটা একান্ত আমার বিষয়। নাকি ভাবি মানা করছে আমার টাকা না দেওয়ার লাগা? সেলিম, এই জায়গায় তোমার ভাইয়ের লগে তোমার কথা হইতেছে, আমার টানতেছো কেন? তোমার ভাই তোমার টাকা দিব কি দিব না এটা তোমার ব্যাপার, শুধু শুধু আমারই কেন এই জায়গায় টানাটানি করতেছো? হায় হায় ভাবি, আপনি এত বড় মিছা কথাটা কেমনে কইলেন? আসলে কি ভাবি জানেন, আপনি এই সংসারে আসার পর থেকে সংসারে মূল অশান্তি শুরু হয়েছে। আপনাদের এই সংসারের এই ঘরের টাকা পয়সা সব বাপের বাড়িতে পাঠান, আর আমি কোনো টাকা পয়সা চাইতে গেলে তখন আপনি বাধা দেন। আমি জানি আজকে যে আমার ভাগের টাকা চাইতে এসেছি ওটা তুমি দিতে পারবা না। কেমনে দিবা? পুরো সংসারটারে তো ধ্বংস করে এনেছে ভাবি। সানোয়ার হয়ে গেছিস কানা? বড় ভাই বাবির লগে কি করে কথা কইতা এটা ভুলে গেছিস? কইটা টাকার নিকে তুই বড় ভাইয়ের সাথে এরকম করে কথা কস, মুখে মুখে তর্ক করস, বাবিরে তুই অসম্মান করস। পুকুর বেচার একটা টাকাও তুই পাবি না। এখন আমি আমরা ভাগ চাইছি না, এখন আমি জানোয়ার হয়ে গেছি, বেয়াদব হয়ে গেছি। আর তোমার পোলা এই পুকুর বেচার 2 লাখ টাকা তার শ্বশুর তার শালির বিয়াতে খরচ করার লেগে দিছে, ওইটা কিছু না। আমি এখন ভাগ চাইছি, আমি খারাপ হয়ে গেছি। আর শুধু পুকুরই বেচে নাই, উত্তর বাড়ির যে আমাকে জমিটা ওইটাও তোমার ফলে বন্ধক দিয়ে রাখছে। কি কইতেছিস এগুলো তুই? এই তুই ঠিক কইতেছিস তো? তুই
জমি পুকুর বেচা 2 লাখ টাকা, উত্তর পাড়ার জমি, সবকিছু বন্ধক রাখছস? হালিম, সেলিম যা কইতাছে এটা কি সত্যি? আম্মা সত্যিটা আমি আপনারে কইতাছি। বৌমা, আমি আর তোমার লগে কথা কইতেছি না, আমি উত্তরটা আমার হালিমের কাছ থেকে চাই। হালিম, ঠিক করে ক, তুই 2 লাখ টাকা তোর শালির বিয়ার জন্য দিছস, আর উত্তর পাড়ায় যে আমার স্বামীর বিটাটা আছিল এটাও তো বন্ধক রাখছস? তুই একবার আমার জিজ্ঞেস করলি না? এই এত পর কবে গেলাম রে তোর কাছে আমি? মা, তুমি আমার ভুল বুঝতেছো। এটা সত্যি, আমার শালির বিয়াতে আমি 2 লাখ টাকা দিছি। আচ্ছা মা, এটা চিন্তা করো না, আজকে যদি আমার একটা ছোট বোন থাকতো, ওর বিয়াতে আমি টাকা পয়সা খরচ করতাম না? আমার শালি তো আমার ছোট বোনের মতোই। আর আমার শ্বশুর শাশুড়ির তো কোনো ছেলে নাই, আমি তো ওদের সন্তান, আমি তো ওদের ছেলে। সে কারণে টাকাটা দিছি, আর আমার হাতে কোনো টাকা পয়সা আসছিল না, তাই জমিটা বন্ধক দিছি। সমস্যা নেই, চিন্তা করো না, আমার হাতে টাকা পয়সা আসলে সেই জমি আমি ছাড়াই নিমু। এই কথাটা কইতে তোর একবারে লজ্জা করতেছে না? এই পর্যন্ত তুই অনেক অন্যায় করছস, আর কোনোদিন তোরে কিছু কই নেই। যে টাকার উপর তোর 2 ভাইয়ের হক আছে, সেই টাকাটা তুই একা একা নষ্ট করবি। আমারে তোর বাইরে একবারও কম্পালশন বোধ করলি না। সেলিম ঠিকই কইছে, ওর টাকা তো তুই নষ্ট করতে পারস না। যে বাইরে তুই কোনোদিন একটা ভালো কাপড় কিনা দেস নাই, আর তুই কিনা 2 লাখ টাকা তো শালির জন্য নির্দ্বিধায় দিয়ে দিলি, তোর বুকটা কাঁপলো না রে হালিম? মা, তুমি শুধু টাকার কথা কইতাছ? তোমার পোলা জীবনটা দিয়া যে শ্বশুর বাড়ির মানুষের লেগে এত কিছু করতেছে, একে একবার ভাবছে শ্বশুর বাড়ির মানুষ একটা বিপদ বললে তার লেগে কিছু করবো কিনা? আর এই সব কিছু কার লেগে হইতেছে জানো? বাবির লেগিয়া। আমরা জীবনে কোনো কিছু চাই নাই। আব্বা মরে যাওয়ার পরে এখন পর্যন্ত তোমার একটা কাপড় কিনা দেয় নাই। আর হ্যাঁ, শাশুড়ির লেগা, শ্বশুরের লেগা প্রতি মাসে নতুন জামা কাপড় কিনে। সেলিম, মুখ সামলে কথা বল, তোর সাহস তো কম না? তুই আমার সামনে দাঁড়িয়ে তোর ভাবির অপমান করতেছস। আর মা, তুমিও সামান্য কয়টা টাকার জন্য তোমার ছোট পোলার পক্ষ নিয়ে আমার সাথে কথা বলতেছো? হ্যাঁ, এত নিচ তোমরা, তোমাকে মন মানসিকতা এত ছোট। সি সি সি, আমার করে সিসি করতেছো কেন ভাইজান? আমরা তো সত্যি কথাটা কইতাছি। ঠিক আছে, তোর টাকার দরকার, তো টাকার জন্য আমার এত কথা শুনাইতেছস, সমস্যা নাই। তোর ভাগের টাকা আগামী 3 দিনের মধ্যে আমি তোর বুঝাইয়া দিমু। আর ওই যে জমিটা বন্ধক দিছিলাম মা, 3 দিনের মধ্যে ওই জমি আমি ছাড়াই না দিমু। হয়েছে এবার? ঠিক আছে, এখন থেকে 3 দিনের মধ্যে তুই সমস্ত টাকা শোধ করে দিবি। আর একটা কথা, এই বাড়িতে থাকতে গেলে তুই এখন থেকে তোর শ্বশুর বাড়িতে কিচ্ছু দিতে পারবি না। আমি এটা মাইনা দিব না, কথাটা মাথায় রাখিস। নতুন হুইল, এতে আছে লেবু আর জেসমিন, যা একসাথে ময়লা দূর করে, দেয় দীর্ঘস্থায়ী সুগন্ধ। চমৎকার, এতক্ষণ পর্যন্ত ফ্রেশ আছে। আমাদের নতুন শুরুর জন্য। একটাবার চিন্তা করো, ওর কত বড় সাহস, ও আমার সাথে তর্ক করে, আমার মুখে মুখে কথা বলে। আমার মনটা চাইতেছিল কি জানো, ওর গালে কষায় 2টা থাপ্পড় দেই। দেখছেন, আমি তো আপনার আগেই কইছিলাম, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই। আপনার আম্মা আর আপনার ছোট ভাই খালি আমার বাবার বাড়ি নিয়ে হিংসা করে। একটু আগে কতগুলি কথা শোনাইলো, তার উপরে আবার 1 লাখ টাকাও চাইতাছে। 1 লাখ টাকা চাইছে তো কি হয়েছে? ওই টাকা ওর মুখের উপর আমি ছুঁড়ে মারু। আর শোনো, আমরা এখন থেকে বাড়িতে থাকুম না। আমরা এই বাড়িতে থাকুম না? কই যাবো? আমি সিদ্ধান্ত নিয়েছি, কালকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো। এখন থেকে আমরা তোমাকে বাড়িতে থাকুম। আমি বুঝা গেছি, এই দুনিয়াতে আমার আপন হইলো তোমার মা বাবা। তুমি দেখো, আমরা যখন তোমাদের বাড়িতে যাই, আব্বা আম্মা আমাদের কত আদর যত্ন করে, কত ভালোবাসে। আর আমি এই বাড়ির জন্য এত কিছু করি, কিন্তু তারা আমার বিন্দু মাত্র দাম দেয় না, কোনো মূল্যায়নই করে না। তো এখানে থাকুন কি লেগা? এটা আপনি ভালো সিদ্ধান্ত নিছেন। যেই বাড়িতে আপনার বিন্দু পরিমাণ মূল্যায়ন নাই, মান সম্মান নাই, এই বাড়িতে থেকে কি লাভ? সংসার চলে আপনার টাকায়, অথচ সবাই আপনার মুখের উপর কথা কয়। আপনি যদি এই বাড়ি থেকে যান গা, এরা না খায় মরবো। আপনার ছোট ভাই তো বাদাইম্মা, একটা কোনো কাজকর্মও করে না। আপনি এই সংসারে 1টা টাকাও দিবেন না। আর ঠিক কথাই কইছো। আচ্ছা শোনো না, আমি তোমাদের বাড়িতে যাওয়ার পর আব্বারে বইলা আমার 1 লাখ টাকা নিয়ে দিও। ওই 1 লাখ টাকাই না সেলিমের মুখের উপর আমি ছুঁড়া মারুম। আর
চিন্তা করো না, আমার হাতে টাকা পয়সা আসলে আবার সে টাকা আমি ফেরত দিয়ে দিন। আচ্ছা বাড়িতে গেলে আব্বারে কমুনে, কিন্তু আব্বা এত টাকা কই পাইবো? কি কও তুমি? আব্বার কাছে টাকা থাকবো না কেন? আমি না কয়দিন আগে সালমার বিয়ার জন্য 2 লাখ টাকা দিলাম। সালমার বিয়াটা তো এখনো হয় নাই, সেখান থেকে আমার 1 লাখ টাকা দিল। আমার হাতে টাকা পয়সা আসলে সালমার বিয়ার আগে আমি আবার সেই টাকা ফেরত দিয়ে দিলাম, সমস্যা নাই তো। আচ্ছা আমি আব্বারে কমুনে। এখন আপনি তো চিন্তা করেন না, আমি যে কাপড় চাপড় সব গুছাই নি। হ্যাঁ, তাড়াতাড়ি গুছালো আর আমরা সকাল সকাল বাইরে যাম। আচ্ছা যা যা আছে জামা কাপড় সব ব্যাগে বড়, এ বাড়িতে আর আসুনি না। মা, আম্মা, কই তোমরা? সালমা, বুবু, তুমি আইসা পড়ছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি। আব্বা আম্মা কই? দাঁড়াও ডাকতেছি। আব্বা, আম্মা, দেখো কে আসছে। দুলাভাই আর বুবু আসছে। ওই যে আব্বা আম্মা চলে আসছে। আরে জামাই বাবাজি, কিরে রিনা, তুই জামাইদের নিয়ে আবি, আগে একটা খবর দিবি না? তাহলে তো আমি জামাইয়ের জন্য শরবত বানায় রাখতাম। আম্মা ব্যস্ত হইেন না, এখন থেকে আপনার যখনই মন চাইবো তখনই আমার শরবত খাওয়াইতে পারবেন। কারণ আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে আমি আপনাদের বাড়িতেই থাকবো। ঘরের ছেলে ঘরেই ফিরে আসছি। এই জামাই বাবাজি, তোমার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। ও বুঝছি, সালোয়ার বিয়ে হয়েছিল, তোমরা আগে আগে চলে আসছো। না আব্বা, শুধু সালমার বিয়ের জন্য না, এখন থেকে তুমগো জামাই আর আমি এই বাড়িতেই থাকবো। আমরা একবার এসে পড়ছি। এইটা কি করলি? তোমার কথা তো বুঝতে পারলাম না, একটু খুলে কত। আব্বা, তুমগো জামাই তুমগো একটু বেশি ভালোবাসে, এই জন্য এর ছোট ভাই আর মা এটা সহ্যই করতে পারে না। কোথায় কোথায় গেলে আমার কোটা দেয়, কয় তোমরা বলে আমাকে ভালোবাসো না, তোমরা বলে তুমগো মাইয়ের জামাইরে সম্মান করো না। এই লিগা আমিও তুমগো মাইয়ের জামাইরে কইছি যে আমগো বাড়িতে চলেন, দেখবেন আমার আব্বা আম্মা আপনাদের কত ভালোবাসে, কত সম্মান করে। এরপর আপনি নিজের বাড়ির কথা ভুলেই যাবেন। আব্বা, ভালো কথা কইছি না? একদম ভালো কাজ করছস। আরে আমার হইছে বড় জামাই, তাহলে তো আমরা মাথায় করে রাখুম। হ্যাঁ, আমি জানতাম আব্বা, আপনি আমারে সব সময় নিজের পোলার মতো দেখছেন। আপনি আমারে কখনো পর কইরা দিবেন না। আরে জামাই, ওসব কথা বাদ দাও, তুমি এখন ঘরে চলো, যাইয়া বিশ্রাম নাও, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। হ, চলেন করে চলেন। না না, দেওয়া লাগবে না, চলেন। এবার যখন চলে আসছো আমরা কিন্তু শপিং এ যাবো। জামু তো দুলাভাই তো আই পড়ছে। কি রে সালমা, খালি বাতি বাড়তেছস? আর আলু ভর্তা সবজি ভাজি, তাতেই বাকি তরকারি নিয়ে আয় যা। বুবা, আজকে তো আর কিছু রান্না হয় নাই। আব্বা, তুমি বাজার করো নাই? আর আম্মা কই? কি রে আম্মা কো? আসলে কি হয়েছে বুবু, সবসময় তো দুলাভাই বাজার করে দুলাভাই আইলে। আজকে আব্বা মনে করছিল দুলাভাই বাজার করব, কিন্তু বিকাল গড়ায় এত সন্ধ্যা হয়ে গেল, দুলাভাই তো বাজার করে নাই, এজন্য যা ছিল তাই রান্না করছে মা। বাবাজি, কিছু মনে করো না, আসলে আমি ভাবছিলাম যে সবসময় তো দেখি যে তুমি আসার সময় বাজার করে নিয়ে আসো, এখন এলে আইসা বাজারে যাও, কিন্তু না, আমি আর বাজারে যাইনি। আব্বা কোনো সমস্যা নাই তো, আসলে দোষটা আমারই। ওই হুট করে আপনাদের বাড়িতে চলে আসছি, তাই বাজারে যাওয়ার সময়টা আর পাই নাই। আমি কালকে সকালবেলা বাজারে গিয়া যা যা লাগবো সব কিনে নিয়ে আসুন, আর আজকে ভাজি ভর্তা যা আছে সেটা দিয়ে খাই নিলাম। কি বলো? কি কোন, শুধু আলু ভর্তা ভাজি দিয়ে আপনি ভাত খেতে পারবেন? ও মা বুবু, কি কও তুমি? দুলাভাই সবসময় কি সবাই মাছ মাংস খায় নাকি গন? মাঝে মাঝে একটু ভর্তা ভাজিও খাইতে হয়। আমার শালিকার কিন্তু মাথায় ভালো বুদ্ধি আছে, তুমি একদম ঠিক কথা কইছো। এই যে ভাজি ভর্তা যেটা রান্না করছো, এটা দিয়ে আজকে আমি পেট ভরে ভাত খামো, দেখো তুমি খালি। দে জামাই বাবাজি, আলু বেশি করে দে। তোমার শাশুড়ি আপনার তো রাগ করে রান্না করে যায় নাই, রুমে গিয়ে শুয়ে রয়েছে। আমার ভর্তাটা কে পাকাইছে, খুব স্বাদ হয়েছে। দুলাভাই, আজকে ভর্তা ভাজি দিয়ে খায়, কিন্তু কালকে বাজার করার কথা ভুলে যায়েন না। কালকে বাজার থেকে বড় একটা মুরগি আর একটা রুই মাছ নিয়ে আসবেন। রুই মাছ? কালকে বাজারের সব থেকে বড় রুই মাছটা আমি তোমার জন্য নিয়ে আসুন। তুমি খাওয়া শুরু করো। আপনার আগে খান। কি হয়েছে আপনার?
মন খারাপ? এমনি মন খারাপ করে বসে গেছেন কেন? আরে না, মন খারাপ হইতে থাকবো কেন? একটা জিনিস মাথার মধ্যে খুব ঘুরপাক খাইতেছে। তুমি একটা জিনিস খেয়াল করছো? একটা দিন আমি শ্বশুর বাড়িতে বাজার করলাম না, আর সেই দিনই আমার ভাজি কর্তা দিয়ে ভাত খাইতে হইলো। আচ্ছা, আমার একটা কথা কৌতো, আমি কি আজকে বাজার করতে পারি নাই দেখা শ্বশুর বাড়িতে আমার আদর আপ্যায়ন কমে গেল নাকি? আপনি যে কি কর না, আব্বা ভাবছে আপনি বাজারে যাবেন, এই জন্য আব্বা যায় নাই। কালকেই দেখবেন আব্বা দুনিয়ার বাজার করব। সেটা তো কালকে সকালে দেখা যাবো। আচ্ছা শোনো না, কালকে সকালে তুমি আব্বারে করবে আমার 1 লাখ টাকা দিতে। আব্বা যদি টাকাটা দেয়, আমি সেলিমরে গিয়ে টাকাটা দিয়ে আসবো। আপনি কি আব্বা থেকে সত্যি সত্যি টাকাটা ফেরত নিবেন? বিষয়টা কেমন দেওয়া যায় না? আর এনার টাকাটা ফেরত হইতে যাবো কেন? আমার এখন জরুরি দরকার, সে কারণে আব্বা থেকে টাকাটা নিতেছি। আমার হাতে টাকা পয়সা আসলে আবার টাকা ফেরত দিয়ে দিব। আর আব্বা থেকে যদি টাকাটা না নেই, তাহলে তো সেলিমরে টাকা পয়সা দিতে পারুম না। ওর কাছে আমি ছোট হয়ে যাব না। কিন্তু সালমার বিয়ের দিনও তো এসে পড়ছে, যদি এমন হয় যে আব্বা টাকাটা খরচ করে ফেলাইছে। কথাটা একেবারে খারাপ কও নাই। আব্বা যদি টাকাটা খরচ করে থাকে, তাহলে পুকুরের পাশে পূব দিকে আব্বার একটা জমি আছে না, ওই জমিটা কারো কাছে বন্ধক দিয়ে হইলে আব্বারে কও আবার 1 লাখ টাকা জোগাড় করে দিতে। আমার হাতে টাকা পয়সা আসলে ওই জমি আমি ছাড়াইয়া দিলাম, সমস্যা নাই তো। আচ্ছা, আমি কালকে সকালে আব্বার সাথে কথা বলবো। আমার মনে হয় কি আপনি একটু আব্বারে বুঝাই কেন, আপনি কইলে আব্বা না করতে পারবো না। আবার আমি বুঝাই কমো। ঠিক আছে, অনেক রাইট হয়েছে, চলো আমি ঘুমাইয়া পড়ি। আপনি শোন, আমি আসতেছি। একটা কথা নিয়ে এসো। আরে দুলা ভাই, আগে আমারে কন, কি গুরুত্বপূর্ণ কথা যে আব্বা আম্মারই লাগবে? কে জামাইবাজি, এই 7 সকালে সবাই একসাথে ডাকলা, ঘটনাটা কি? আমি তো ঠিক বুঝা বললাম না। ও বুঝছি, এই সালমার বিয়ার জন্য নতুন আবার কিছু কিনছো নাকি? সেটা দেখাইবা? না বাপ, সালমার বিয়া উপলক্ষে নতুন করে কিছু কিনে নাই। তুমি জামাই অন্য একটা ব্যাপারে কথা কইব। তো জামাই চুপ করে আছো কেন? আমরা তো নিজের মানুষ, যা কইবা বইলা ফেলাও, কোনো সমস্যা নাই। মানে আম্মা কইছে কি, আমার হঠাৎ করে বাড়িতে কিছু টাকার দরকার পড়ছে। আর আপনারা তো জানেন এখন আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই। যা ছিল সেখান থেকে আমি সালমার বিয়ার জন্য 2 লাখ টাকা দেয়া দিচ্ছি। তাই আমি কইতেছিলাম কি, ওই 2 লাখ টাকা থেকে আমার যদি 1 লাখ টাকা দিতেন তাহলে খুব সুবিধা হইতো। এইটা তুমি কি করলে বাবাজি? তুমি যে সালমার বিয়াতে 2 লাখ টাকা দিছো, সেই টাকা দিয়ে তো আমি বিয়ের সদাইপাতি সব কিনে ফেলাইছি। ওর গয়নাগাটি, শাড়ি সবই কিনছি। এখন এই মুহূর্তে তো আমার কাছে টাকা পয়সা নাই। আর তুমি যে আবার টাকা ফেরত চাইবা, সেটা জানলে তো আমি টাকা খরচ করতাম না। না না আব্বা, আপনি ভুল বুঝতেছেন। আমি টাকা ফেরত চাইতেছি না, আমার জরুরি দরকার পড়ছে তাই চাইলাম আর কি। আর আপনি যদি এখন আমার টাকাটা দেন, সালমার বিয়ার আগে সেটাকে আমি আপনার আবার দিয়া দিব। আর টাকা যেহেতু খরচ করে ফেলাইছেন, তাইলে ও আব্বা, আপনার না পূব দিকে একটা জমি আছে, আমি কইতেছিলাম কি সেই জমিটা বন্ধক দিয়া আমার 1 লাখ টাকা ব্যবস্থা করে দেন। জামাই, তুমি এটা কি কইলা? তোমার শ্বশুরের এই বাড়ি ছাড়া ওই একটুখানি জমি আছে, ওটা যদি বন্ধক দিয়ে তোমার টাকা দেই, তাহলে আমগো ভবিষ্যতে চলবো কেমনে? হ্যাঁ, তোমার যখন টাকাটা দরকারই ছিল, তখন তুমি আমার টাকাটা না দিলেই পারতা। আর তাছাড়া তোমার এই 1 লাখ টাকার জন্য আমি আমার এত সুন্দর জমি ব্যস্ত পারম না, বন্ধ করে রাখতে পারম না। তুমি এক কাজ করো, অন্য কোনখান থেকে টাকাটার ব্যবস্থা করো। আমি তো বুঝলাম না, তোমরা আমার জামাই লোকে এমনি করে কথা কইতেছো কেন? আরে সে তো টাকাটা ফেরত চাইতেছে না। 1 লাখ টাকা এখন নিব, বিপদ টাকাইটা গেলে আবার ফেরত দিয়ে দিব। আসলে আমার বিয়ার জন্য 2 লাখ টাকা দিছে না দুলা ভাই, এখন দুলা ভাইয়ের এই জন্য আফসোস হইতেছে, তাই তো 1 লাখ টাকা এখন ফেরত চাইতেছে আবার। তুই ঠিকই কইছস, আমার বড় জামাই যে এত ছোট লোক হবে সেটা আমি বুঝতে পারিনি। 2 লাখ টাকা দিয়া আমার আবার 1 লাখ টাকা ফেরত চাইতেছে, ছোট লোকের মতো। কি কইলেন আব্বা? আপনি আমার ছোট লোক কইলেন? আমারে ছোট লোক কইতে একবার আপনার বিবেকে বাঁধলো না? আপনার এই বাড়িতে যা জিনিসপত্র আছে তার অনেক কিছুই কিন্তু এই ছোট লোকের টাকায় কেনা। আজকে যে আপনারা সবাই ভালো মন্দ খান, এর খাবারটাও কিন্তু এই ছোট লোকের টাকা দিয়েই আসে।
আমার বাড়ির উপর দিয়ে আপনার এলাকার কেউ আসতে নিলে দিনের পর দিন আপনার মাইয়া তার হাতে আমার বাড়ির অর্ধেক বাজার ধরাইয়া দিছে। 2 দিন পর পর আপনার বাড়িতে আসার বাহানা করছে, আর আমারে দিয়ে সেই বাহানায় ব্যাগ ভর্তি করে বাজার করাইছে। সব আমি বুঝতাম, কিন্তু তারপর আপনার মায়ারে কোনোদিন একটা টু শব্দ করি নাই। কেন করি নাই জানেন? আমি ভাবতাম এটা তার মা বাপের প্রতি তার ভালোবাসা। আপনি যখন আপনার ছোট মাইয়া সালমার বিয়ার কথা কয়ে আমার কাছে টাকা চাইলেন, বিনা বাক্যে আমি আপনারা 2 লাখ টাকা দিতে রাজি হয়ে গেলাম। আর আপনি, আমি মানুষটার আজকে কইলেন আমি ছোট লোক। ভালো কইছেন আপনি, খুব ভালো কইছেন। আপনি আবার কি শুরু করলেন? আমার মনে হয় কি আব্বা মানে কথাটা এমনি কইতে চায় নাই, আপনি ভুল বুঝতেছেন। তুমি একদম চুপ থাকো। আমার যা বুঝার আমি বুঝা গেছি। আর তুমি, তোমার সামনে তোমার পরিবারের লোকজন আমার ছোট লোক কইলো, যা না তা কইয়া কথা শুনাইলো, তাতে তোমার কিচ্ছু আসে যাইতেছে না। তুমি উল্টা তাদের হয়ে সাফাই গাইতেছো। ভুলটা আমারই আসলে। আমি তোমার কথা শুই না, আমার মা আমার ভাইরে ফলায়া তোমাদের বাড়িতে এসে পইরা ছিলাম। আমি বুঝতে পারি নাই আসলে কে আমার আপন কে আমার পর। সময় মতো তুমিও বুঝতে পারবা এই দুনিয়াতে আসলে তোমার কে আপন। আমি কই কি, ঘরে চলেন, মাথাটা ঠান্ডা করেন, আমি সব বুঝাই কইতেছি। আপনি আপনি আমার লোক কত বলেন, চলেন। আচ্ছা তোমাদের বাড়িতে আমি আর ঢুকুম না। আজকে থেকে আমি আমার বাড়িতেই থাকো। থাকো তুমি তোমার বাপ মারে নিয়া। ভাইজান, আমি তোমার আগে অনেকবার বুঝাইছি, অনেকবার কইছি যে এই শ্বশুর বাড়ি একদিন তোমার রাস্তায় নামাইব। মিলল আমার কথা? সেলিম, তুই এত কথা কইতেছিস কেন? হ্যাঁ, আমার ছেলেটা ফেরত আইছে, এটাই তো বড় ব্যাপার। এত কথা কইস না তুই। বাপ, ওর থামায়ও না, ওর আজকে কইতে দাও। আমার ছোট ভাই এলে কি হইব? আমার অনেকবার বোঝানোর চেষ্টা করছে, অনেকবার বলছে, কিন্তু আমি আমার ভাইটার কোনো কথা শুনি নাই। সব সময় শ্বশুর বাড়ির কথা চিন্তা করছি, বউয়ের কথা শুই না। টাকা পয়সা যা কামাইছি সব শ্বশুর বাড়ির লোকজনদের পেছনে খরচ করছি। কখনো তোমাদের কথা চিন্তা করি না, তোমাদের জন্য কিছু করি না। কিন্তু এত কষ্ট কইরা শ্বশুর বাড়ির জন্য যে এত কিছু করলাম, তারা তার কোনো প্রতিদান দেয় নাই মা। আজকে উল্টা আমার ছোট লোক কইয়া যা না তা কইয়া অপমান করে বাড়ি থেকে বাইর করে দিল। আমার শিক্ষা আমি পাইছি, এটা আমার দরকার ছিল। ও বাবা, এত দেরি করে হইলেও তুই যে তোর ভুলটা ধরতে পারছস, এটাই কি অনেক কিছু না? এগুলার মনের মধ্যে রাখিস না। হ্যাঁ, যাও আর তা হয়ে গেছে গা। আমি অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও না। তুই এই কি করতেছিস আব্বা? হ্যাঁ, এই যে করতে করতে না আব্বা, মাফ করে দাও। আর সেলিম, আমি তোর বড় ভাই হইয়া তোর কাছে ক্ষমা চাইতেছি। এই বড় ভাইটারে মাফ করে দে। তোদের প্রতি আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি ঠিক মতো পালন করে নাই। ও মা, মাফ করে দাও না আমারে। সেলিম, কোন আমার উপর তোর কোনো রাগ নেই, তুই আমার মাফ করে দিস। তোমরা যদি আমার মাফ না করো, তাহলে আমি নিজে নিজের মাফ করতে পারব না। ভাইজান, তুমি এগুলা কি কইতাছ? মা তো কইলই যা কোয়ার, কিন্তু ভাইজান একটা জিনিস মাথায় রাখবা, পর কখনো আপন হয় না, পরপরই আপন আপনই। হরে ভাই, সেই জিনিসটা আমি তখন বুঝতে না পারলেও এখন আমি ঠিকই বুঝাই দিচ্ছি। এই দুনিয়াতে কারা আমার আসল আপন আর কারা আমার পর, নিজের বলতে খালি তোমরাই আছো আমার। ভাইজান, কইলাম ওইসব কথা বাদ দাও, পরে শুনবো না, আগে করা। শুধু ভাইজানরে ঘরে নিয়ে যাইবা, ভাবিরে নিবা না? রিনা,
তুমি এই বাড়িতে একটা কথা শুনে রাখো, আজকের থেকে তোমাকে বাড়িতে তোমাকে সংসারে আমি একটা টাকা দিতে পারবো না। যাও, তুমি তোমাদের বাড়িতে ফেরত যাও, সেখানেই থাকো। হালিম, তুই বৌমার লাগে এমন করে কথা কইতেছিস কেন? হ্যাঁ, বৌমা যেহেতু ফেরত আইছে, নিশ্চয় কোনো সিদ্ধান্ত নিয়েই আইছে। এমন করে কথা কইস না। আম্মা, হ্যাঁ? আমি আপনার সাথে এত অন্যায় করছি, এরপরও আপনি আমারে বুঝতে পারতেছেন? আর দেখেন, জাগুর জন্য দিনের পর দিন এত কিছু করে দিলাম, তারা একটা বারের জন্য আমার জামাইরে বুঝতে পারলো না। আম্মা, আমি জানি না আমি কোন মুখে আপনার কাছে মাফ চামু। শুধু এইটুকু জানি, আমি যা করছি অন্যায়, সব আমার ভুল। বিয়ার পরও আমি বাপের বাড়ির নিজের বাড়ি মনে করছি। আমার মনে হতো আমার বাপের বাড়ি যদি ভালো থাকে তাইলে মনে হয় আমি ভালো থাকুম, কিন্তু না, বাপের বাড়ির মানুষগুলারে ভালো রাখতে গিয়া আপনাকে ভালো রাখার কথা আমি একবারও চিন্তা করি নাই আম্মা। কিন্তু দেখেন, যারপরে ভালো রাখার জন্য আমি এত কিছু করলাম, নিজের শ্বশুর বাড়ি, শাশুড়ি, দেবর কাউরে ভালোবাসি নাই, তারাই আজকে আমার ভালো থাকার কথা চিন্তা করতেছে না। আমার ভুল হয়ে গেছে আম্মা। ভাবি, বিয়ের পর মাইয়া মানুষের আসল সংসার হইল স্বামীর সংসার, আসল বাড়ি হইল স্বামীর বাড়ি। ধরেন ভাবি আপনি মারা গেলেন, আপনার লাশটা কিন্তু আপনার বাপের বাড়িতে নিয়ে দেব না, আপনাকে স্বামীর বাড়িতে দাফন করা হবে, কবর দেওয়া হবে। তাই আমি কইতেছিলাম কি ভাবি, যদি আপনি নিজের সংসারের প্রতি একটু যত্নশীল হইতেন, নিজের সংসারটা ঠিকঠাক ভাবে সামলাইতেন, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো। এই জিনিসটা রিনা তোমার আমি অনেকবার বুঝাইতে চাইছি, অনেকবার কইতে চাইছি, কিন্তু কেন কই নাই জানো? আমার সবসময় মনে হইতো মাইয়া হিসেবে তোমার মা বাপের প্রতি তোমারও তো একটা দায়িত্ব আছে। সেই কারণে তুমি যখন যা কইছো তোমার বাপ মার জন্য আমি তাই করছি, তখন তা কিনা পাঠাইছি। কিন্তু এত কিছু করার পর আজকে তোমার মা বাপ যখন তোমার সামনে আমার ছোট লোক বলে অপমানিত করলো, সেই জিনিসটা আমি সহ্য করতে পারলাম না। আমার তখন মনে হইলো কি জানো, এই দুনিয়াতে শুধুমাত্র আমার মা আর আমার ভাইটাই আমার আপন। আর আমি এতদিন যাদের জন্য করছি তারা সত্যিকারে কেউ আমার ভালোবাসে না। আমি জানি আমার আব্বা যেটা করছে ভুল করছে, আর এই যে আমি যে আপনাকে ভালো থাকার কথা একটাবার চিন্তা করি নাই, এটা আমি সব থেকে বড় ভুল করছি। আপনারা আমারে এইবারের মতো ক্ষমা করে দেন, দেখবেন আমি এই সংসারটারে নিজের সংসার মনে করে আগলে রাখুম। আমি কথা দিতেছি। ও বৌমা, যাও আবার, তা তো হয়ে গেছে কাল। হ্যাঁ, এগুলা সব বুইরা যাও। তুই হইলো আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ, শুনো, আমি আর কয়দিন বাইসে আছি বৌমা। হ্যাঁ, এই সোনার সংসারটা তো তোমারই। এই সংসারটার একটু নিজের মতো করে মনে করো, দেখবা যে স্বামীর সংসারের সে সুখ এই দুনিয়ার আর কোথাও নাই বৌমা। কাঁদে না, কইছো অনেক কথা কইছো। চলো চলো ঘরে চলো। এই কারে সেম বেডটা নিয়ে আয়। আসো বৌমা। সেনা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, বুঝতে পাইরা আমার সংসারে ফেরত আসছো, এটাই আমার কাছে অনেক বড় কিছু। বিশ্বাস করো, আমার তোমার প্রতি কোনো রাগ, অভিমান, অভিযোগ কিচ্ছু নাই। আর তোমার কাছে আমার খুব বেশি কিছু চাওয়ার নাই। আমি শুধু চাই আমার মা, আমার ভাই আর তোমারে নিয়া বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাই দিতে। আমি তোমার অনেক ভালোবাসি রিনা। আপনি মনে মাফ করে দিন। নতুন হুইল, এতে আছে লেবু আর জেসমিন, যা একসাথে ময়লা দূর করে, দেয় দীর্ঘস্থায়ী সুগন্ধ। চমৎকার, এতক্ষণ পর্যন্ত ফ্রেশ আছে। আমাদের নতুন শুরুর জন্য।